তো আজকে আমরা আরেকটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন ডিসকাশন করব। তো আজকে আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন ডিসকাস করব পেপার 2। তো পেপার 2 এর পেপার ল্যাঙ্গুয়েজ 2। ঠিক আছে, আমি আগে জানিয়ে রাখি এটা হচ্ছে জানুয়ারি 24 এর পেপার 2 এর ল্যাঙ্গুয়েজ 2 তে কি প্রশ্ন এসেছিল এগুলো আমরা একটু দেখে নেই। ঠিক আছে, তো পেপার 1 পেপার 2 ল্যাঙ্গুয়েজ 1 ল্যাঙ্গুয়েজ 2 বলে কিছু নাই ভাই, একদম সেম টু সেম পরীক্ষায় প্রশ্ন আসে। শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ 1 এ কবিতা আসে আর ল্যাঙ্গুয়েজ 2 তে কবিতা থাকে না। ডিফারেন্সটা এতটুকুই, আপনারা এই কথাটা কেন বুঝেন না? ক্লিয়ার? সেম জিনিসগুলো বারবার দেখতে থাকুন, যত বেশি করে দেখবেন তত আপনাদেরই দেখবেন পরীক্ষার হলে কাজে লাগবে। ঠিক আছে, না ভাষা সম্বন্ধে একটা ক্লাস দিয়েছি যে ভাষা সম্বন্ধে 234টা না 31টা প্রশ্ন আসছে, ভাষা থেকে 231টা প্রশ্ন আসছে। আপনারা ওই ক্লাসটা দেখলে বুঝবেন যে পেপার 1 পেপার 2 ল্যাঙ্গুয়েজ 1 ল্যাঙ্গুয়েজ মধ্যে কি ডিফারেন্স আছে। কোনো ডিফারেন্স নাই, একদম সেম প্রশ্ন। পেপার 1 এও আসছে, পেপার 2 তেও আসছে, ল্যাঙ্গুয়েজ 1 এও আসছে, ল্যাঙ্গুয়েজ 2 তেও আসছে। তো আমরা পেপার 2 আমি পেপার 1 এর গুলা দেখবো না, আমার পেপার 1 আমি পেপার 2 এর গুলা দেখবো না। স্যার আমার ল্যাঙ্গুয়েজ 1 আমি ল্যাঙ্গুয়েজ 2 এর গুলা দেখবো না। স্যার আমার ল্যাঙ্গুয়েজ 2, ইয়েস আমার জন্য এই ক্লাস। স্যার আমার তো ল্যাঙ্গুয়েজ 2 নয়, আমি এই ক্লাসটা দেখবো না। এই ধরনের ভুল কখনো করবেন না। ঠিক আছে স্যার? তো আজকে আমরা প্যাসেজ গুলা দেখছি না, প্যাসেজ গুলা হয়তো পরবর্তী সময় একবার দিয়ে দেব। তো এবার আমরা চলে যাব ডাইরেক্ট প্যাডাগজিতে। 136 নম্বর প্যাডাগজি প্যাসেজটা আমরা পরবর্তী সময় দিয়ে দেবো, আপনাদের পেয়ে যাবেন। তো 136 ভাষান্তরীকরণ বা কি বলেছে ট্রান্সল্যাঙ্গুয়েজ মানে কি? ভাষা একটি নির্দিষ্ট সময়ের পর কিভাবে পরিবর্তিত হয় তা বোঝায়। একটি একাধিক ভাষাকে শ্রেণীকক্ষের উৎস হিসাবে ব্যবহার করার শিক্ষামূলক পদ্ধতি। এটি বিদ্যালয়ের কয়টি ভাষা শেখানো হবে তার উপর নীতি নয় ভাই। ভাষা শিক্ষণকালে এক ভাষা থেকে অন্য ভাষায় স্থানান্তর করা, এটাকে বলা হয়। এক ভাষা থেকে অন্য ভাষায় যখন ট্রান্সফার হয় তখন আমরা কি বলবো? কোড সুইচিং। ঠিক আছে, আর একটি বাক্যের মধ্যে যখন বিভিন্ন ধরনের অন্য ভাষার শব্দগুলা মিক্স করব তখন সেটা হবে কোড মিক্সিং। তো এটা কারেক্ট অ্যান্সার হবে ভাষান্তরীকরণ বলতে আমরা বুঝি এটি একাধিক ভাষাকে শ্রেণীকক্ষের উৎস হিসাবে ব্যবহার করার যেটা শিক্ষামূলক পদ্ধতি, এটা হচ্ছে এই ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ভাষান্তরীকরণ। তো এই দেখুন, এই ধরনের যেমন একাধিক ভাষাকে শ্রেণীকক্ষের উৎস হিসেবে ব্যবহার করার যে পদ্ধতি, এটা হচ্ছে ট্রান্সল্যাঙ্গুইং। তো ট্রান্সল্যাঙ্গুইং এটা তো ল্যাঙ্গুয়েজ 2 এর প্রশ্ন, তাই না? ল্যাঙ্গুয়েজ 2 এর প্রশ্ন। তো এবার দেখুন ল্যাঙ্গুয়েজ 1 এ দেখুন সেম প্রশ্ন আসছে, একবার একটু দেখিয়ে দিই আপনার। এই সেম কোয়েশ্চন পেপার আমার কাছে রয়েছে, সেম প্রশ্ন কিন্তু ল্যাঙ্গুয়েজ 1 এ আসছে। একটু আপনি দেখে নিন, তাহলে আপনি বুঝতে পারবেন। একটু আপনাদের আমি দেখাতে চাইছি। এই দেখুন, এই দেখুন 115। এটা কিন্তু ল্যাঙ্গুয়েজ 1 এর প্রশ্ন, তাই না? সেম প্রশ্ন। প্রশ্নটা দেখুন, একজন ভাষা শিক্ষিকা ইংরেজিতে একটি গল্প বললেন এবং শিক্ষার্থীদের তাদের যে ভাষা জানা আছে সেই ভাষায়, তারপর ক্লাসে যে ভাষায় ব্যবহৃত হয় সেই ভাষায় গল্পটি বলার জন্য তিনি দলবদ্ধ হয়ে কাজ করতে বললেন। শিক্ষিকা কি করলেন, প্রথমে তিনি ইংরেজিতে গল্প বললেন মানে একটা ভাষায়, তারপর বললেন তোমার যে ভাষাটা জানা রয়েছে ওই ভাষায় গল্প বলো মানে আরেকটা ভাষায়, তারপর বললেন ক্লাসে যে ভাষাটা ব্যবহার হয়েছে ওই ভাষায় গল্পটা বলো। তার মানে এখানে অনেকগুলা ভাষায় সমন্বয় এখানে শিক্ষাটা চলছে। এটাকে বলা হয় কি ট্রান্সল্যাঙ্গুইং বা ভাষান্তরীকরণ। এটা কারেক্ট আনসার হচ্ছে এটা। আর একদম ডাইরেক্ট এখন আমাদের দিয়েছে একদম ঠিক বিপরীত। এটা মানে কি দেখুন, টপিক তো সেম না, টপিকে কোনো পার্থক্য আছে ভাই? টপিক তো সেম, শুধু প্রশ্ন করার ধরন, এক্সামিনারে প্রশ্ন করার ধরনটা ব্যতিক্রম। তাই আমাদের এই জিনিসগুলো একটু খুব ভালো করে দেখতে হবে। আমরা পেপার 1 পেপার 2 ল্যাঙ্গুয়েজ 1 ল্যাঙ্গুয়েজ 2 বলে আমরা নিজেদেরকে কখনো সেগ্রিগেট করব না, এটা মাথায় রাখবেন। ঠিক আছে, এটি একাধিক ভাষাকে শ্রেণীকক্ষের উৎস হিসাবে ব্যবহার করার শিক্ষামূলক একটা পদ্ধতি। দেখলাম তো, প্রথমে ইংরেজিতে সে গল্প বলল, ইংরেজি একটা ভাষা, তারপর বলল তোমার যে ভাষা জানা আছে ওই ভাষায় বললাম, তারপর আবার বলল যে ক্লাসে যে ভাষা ব্যবহৃত হয় ওই ভাষায় বলো, আমরা আবার বললাম। দেখলেন তো, একাধিক ভাষা ব্যবহার করলাম। এবার হচ্ছে বিবৃতিমূলক জ্ঞান বা ডিক্লারেটিভ নলেজ, অর্থাৎ যে বিষয়ে আমার জ্ঞান আছে এটাই হচ্ছে ডিক্লারেটিভ নলেজ। যে বিষয়ে আমার জ্ঞানটা আছে এটাই হচ্ছে আমার ডিক্লারেটিভ নলেজ। আর যে বিষয়ে আমার জ্ঞান আছে কিন্তু
এই ভাষাটাকে আমি কি করে প্রয়োগ করব আমি পারছি না, সেটা হচ্ছে প্রসিডিউরাল নলেজ। ভাষাকে প্রয়োগ করতে পারছি না নয়, এই ভাষাটাকে কি করে প্রয়োগ করতে হয় তা জানা, এটা হচ্ছে প্রসিডিউরাল বা প্রয়োগাত্মক জ্ঞান যাকে আমরা বলতে পারি। তো 137 ব্যাকরণ বিষয় সম্পর্কিত জ্ঞান। তো এই বিষয়ে আমার জ্ঞান আছে, মানে ডিক্লারেটিভ নলেজ। আমি ডিক্লেয়ার করছি যে ইয়েস এই বিষয়ে আমার জ্ঞান রয়েছে। আর জ্ঞান আছে কিন্তু কি করে ভাষায় ব্যবহার করতে হয় এটাও আমি জানি, এটা হচ্ছে প্রয়োগাত্মক, ঠিক আছে, বা প্রসিডিউরাল যাকে বলা হয়। ষষ্ঠ শ্রেণীর একজন শিক্ষিকা তার ক্লাসে রান্নাঘরের কিছু জিনিসের লিখিত বর্ণনা থেকে শব্দ তালিকা শেখানোর জন্য চামচ, প্লেট, বাসনপত্র, বক্স প্যাটরা এবং প্লেন নিয়ে আসেন। ভাষা শিক্ষণে এই বস্তুগুলি কি নামে পরিচিত? রিয়েলিয়া, কুকিং আইটেম, রিয়েল লাইফ টাস্ক না শিক্ষণ উপাদান? 138 এটা কারেক্ট আনসার হবে। তিনি বাস্তব উপাদান নিয়ে আসছেন ভাই আমাদের শেখানোর জন্য। তিনি আমাদের শেখানোর জন্য তিনি রান্নাঘর থেকে চামচ, প্লেট, বাসনপত্র, এগুলা নিয়ে আসছেন। এই বস্তুগুলা কি নামে পরিচিত? এইগুলো বস্তুগুলা রিয়েলিয়া বা বাস্তব উপাদান নামে পরিচিত, কারণ তিনি আমাদের জন্য শেখাবার জন্য তিনি রিয়েল বস্তুগুলা নিয়ে আসছেন, সুতরাং বস্তুগুলো হচ্ছে রিয়েলিয়া, ঠিক আছে। বাস্তব জীবন কর্ম হবে না, রান্নার আইটেম হবে না। আর যদি রিয়েলিয়া না থাকতো তাহলে সেটা শিক্ষণ উপাদান হিসাবে ব্যবহার হতো। ক্লিয়ার স্যার? নিচের পদ্ধতিগুলির কোনটি ভাষা শিক্ষণের জন্য মৌখিক অনুশীলন এবং ভাষার মান্য বৈশিষ্ট্যগুলি নিয়ন্ত্রণকে সমর্থন করে? 139 মৌখিক অনুশীলন, মৌখিক মানে কি? কথা বলতে হয়। এবং ভাষার মান্য বৈশিষ্ট্যগুলি, যে ভাষাগুলো যে বলতে হয় এটার একটা মান্য বৈশিষ্ট্য আছে। তো আমি যা ইচ্ছা তা বলে দিলাম, এটা তো হলো না, এটার রেস্ট্রিকশন আছে। তো আমি যে বলবো সেটা কি বলবো, এটা তো আমার একটা নিয়ন্ত্রণ আছে। নিয়ন্ত্রণকে কে সমর্থন করে? এখানে দেখুন শ্রবণমূলক ভাষা তত্ত্ব, অডিও লিঙ্গুয়ালিজম, এটা হবে এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার। কোনটি ভাষা শিখনের প্রয়োজনে, অর্থাৎ শ্রবণমূলক ভাষা তত্ত্বটা ভাষা শিখনের প্রয়োজনে কি করে? মৌখিক অনুশীলন এবং ভাষার মান্য বৈশিষ্ট্যগুলির নিয়ন্ত্রণকে সমর্থন করে। এখানে একটা প্রশ্ন রয়েছে, পড়ুন এবং বলুন, সেটা কি ধরনের প্রশ্ন? আচ্ছা আমরা আগে প্রশ্নটা পড়ি, তাই না? ইন্টারেস্টিং প্রশ্ন ভাই। একটি ছোট্ট মেয়ের গল্প পড়ে তার কষ্ট এবং অসুবিধাগুলির সম্মুখীন হওয়ার সাহস তোমার অনুভূতিতে আলোড়ন তুলল। তোমাকে এই ছোট্ট মেয়েটির প্রশংসা করে তাকে একটি চিঠি লিখতে হবে 120টি শব্দের মধ্যে। একটা দীর্ঘ উত্তরমূলক প্রশ্ন, না জ্ঞাত তথ্যাদির উপর অজ্ঞাত তথ্যাদি নিরূপণমূলক প্রশ্ন, না অপ্রাসঙ্গিক প্রশ্ন বা অভিভুক্তি? প্রথমে এটা দীর্ঘ প্রশ্ন উত্তর তো হবেই না, তারপর অপ্রাসঙ্গিক বলতে পারি না, কারণ প্রসঙ্গ তো আছে। কোন প্রসঙ্গ? যে মেয়েটা অসুস্থ, মেয়েটা কষ্ট, মেয়েটা সমস্যায় পড়ছে, নিশ্চয়ই প্রসঙ্গ তো আছে। অভিব্যক্তি, এক্সপ্রেসিভ কোয়েশ্চন না। তো কারেক্ট আনসার এই ধরনের প্রশ্নকে বলা হয় এক্সট্রাপোলেটিভ কোয়েশ্চন, অর্থাৎ জানা বিষয় থেকে আমরা অজানার দিকে যাব। মেয়েটার কষ্ট, অসুবিধা, সম্মুখীন হওয়ার সাহস, আমার অনুভূতিতে বড় কষ্ট জাগলো, তো এই মেয়েটিকে প্রশংসা করে আমি তার ব্যাপারে একটা চিঠি লিখবো। এটা হচ্ছে এক্সট্রাপোলেটিভ কোয়েশ্চনের মধ্যে পড়ছে। ত্রিভাষা নীতি, আগেও ছিল ত্রিভাষা নীতি থেকে, কিন্তু আগের বারও প্রশ্ন এসছে। এই প্রশ্নে আমরা পেপার ল্যাঙ্গুয়েজ 1ও প্রশ্ন দেখলাম, এবার ল্যাঙ্গুয়েজ 2তেও কিন্তু প্রশ্ন আসছে ত্রিভাষা নীতি। তো ত্রিভাষা নীতিতে নিচের কোনটি সঠিক? ত্রিভাষা নীতিতে প্রথমত মাতৃভাষা বা মাদার টাংকে কিন্তু প্রথমে স্থান দিয়েছে, এটা মাথায় রাখবেন। ত্রিভাষা নীতিতে মাতৃভাষা বা গৃহের ভাষা বা ঘরের ভাষাকে প্রথমে স্থান দিয়েছে, এটা আমরা মাথায় রাখবো। এটা যখনই মাথায় রাখবো আমাদের কারেক্ট আনসার কিন্তু হয়ে যাবে টুকুক করে। সব শিশুরা তাদের স্কুলের পড়া শুরু করে রাজ্যের ভাষাকে মাধ্যম করে, ক্যান্সেল করুন, কাটুন। সব শিশুরা স্কুলের পড়া শুরু করে সরকারি ভাষা হিন্দির মাধ্যমে, ক্যান্সেল করুন। সব শিশুরা তাদের স্কুলের পড়া শুরু করে মাতৃভাষা গৃহে ভাষার মাধ্যমে, রাইট করুন, মাতৃভাষা গৃহের মাধ্যমে। সব শিশুরা তাদের স্কুলে পড়া শুরু করে ইংরেজি ভাষা, কাটুন।
আমরা জানি ত্রিভাষা নীতিতে প্রথমেই মাতৃভাষাকে প্রথম স্থানে দেওয়া হয়েছে। সুতরাং সব শিশুরা তাদের স্কুলের পড়া শুরু করে কিসের মাধ্যমে? মাতৃভাষার মাধ্যমে বা গৃহের ভাষার মাধ্যমে। সুতরাং এটা হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। জাতীয় শিক্ষানীতি 2020 সম্বন্ধে নিচের কোনটা সত্য নয়? ত্রিভাষা নীতির অন্তর্গত মাতৃভাষা এবং গৃহের ভাষার অধ্যয়ন। ত্রিভাষা নীতি কিন্তু মাতৃভাষাকে প্রথম দিয়েছে, এটা আমরা জানি। জাতীয় শিক্ষানীতি 2020 কিন্তু এই ত্রিভাষা নীতিকে অনেক গুরুত্ব দিয়েছে, যেটা মাতৃভাষার সঙ্গে কানেক্টেড। ত্রিভাষা নীতির অন্তর্গত ভারতীয় একটা ভাষার অধ্যয়ন, এটাও ঠিক আছে। ইংরেজি একটা ভাষার উপর অধ্যয়ন, কিন্তু ত্রিভাষা নীতির অন্তর্গত কোনো ধ্রুপদী ভাষার অধ্যয়ন দেওয়া হয় নাই। সুতরাং এটা এই ক্ষেত্রে সত্য নয়। সুতরাং অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট আনসার। ত্রিভাষা নীতিতে আমরা কোনো ধ্রুপদী ভাষাকে আমরা পাই নাই। ভাষা শিখনে নিচের কোনটি সত্য? ভাষা শিখনের নিচের কোনটা সত্য? ভাষাটা শিখতে হবে, তাই না? এখানে শিখন বলেছে, অর্জন নয়, এটা শিখন, এটা আমরা মাথায় রাখবো। স্থানীয় প্রথম ভাষার জ্ঞান দ্বারা দ্বিতীয় ভাষা শিখনে কিছু করার থাকে না। স্থানীয় বা প্রথম ভাষার জ্ঞান দ্বিতীয় ভাষা শিখনে সহায়তা করে। প্রথম ভাষা এবং দ্বিতীয় ভাষা শেখা সম্পূর্ণরূপে স্বতন্ত্র। স্থানীয় বা প্রথম ভাষার জ্ঞান দ্বিতীয় ভাষা শিখনে প্রতিবন্ধকতা কিংবা বাধার সৃষ্টি করে। তো কারেক্ট আনসার কি হবে? খুব তাড়াতাড়ি কমেন্ট করুন 143। আপনারা কমেন্ট বক্সে এভাবে লিখে দিন 143, অপশন নাম্বার 1 অথবা 2 অথবা 3 অথবা 4। দেখি কার কার কারেক্ট আনসার সঠিক আসে। খুব তাড়াতাড়ি বলুন কার কতটা আনসার কারেক্ট হচ্ছে ভাই। এই প্রশ্নের কারেক্ট আনসার কোনটা হচ্ছে? প্রথম ভাষার জ্ঞান যদি আমাদের মধ্যে থাকে, ধরে নিন আমি আমার মাতৃভাষা বাংলা, বাংলা তো আমি জানি, জানি তো। এবার আমার একটা দ্বিতীয় ভাষা হচ্ছে অ্যাসামিস, এটা হচ্ছে দ্বিতীয় ভাষা। তো অ্যাসামিস ভাষাটা এবার যদি আমি শিখতে যাই, তাহলে বাংলা কি আমার সমস্যা করবে? বাংলা কি বলবে, আরে তুই বাংলা জানিস, আমি তোকে আসামিস শিখতে দেব না? সেটা তো হবে না। তার মানে প্রতিবন্ধকতার সৃষ্টি করে না। বরঞ্চ বরঞ্চ বাংলা ভাষা যেহেতু আমি জানি খুব ভালো করে, তো এই বাংলা ভাষাটা আমাকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা যেকোনো দ্বিতীয় ভাষা শিখতে আমাকে কি করবে? সহায়তা করবে। একটা ভাষা মাতৃভাষা জানার ফলস্বরূপে আমরা যেকোনো ভাষা, আমরা বলি না, আমরা আগে বেলা আমরা কি করতাম? ট্রান্সলেট ইন্টু ইংলিশ, ট্রান্সলেট ইন্টু অ্যাসামিস করতাম। মাতৃভাষা থেকে আমরা ট্রান্সলেট করে শিখতাম। আমি ভাত খাই, আই গো টু স্কুল, ট্রান্সলেশন। ট্রান্সলেটটা কেন করা হয়? মাতৃভাষায় আমার জ্ঞান আছে, মাতৃভাষায় আমি জিনিসটা বুঝি। যদি আমি ট্রান্সলেশন করতে যদি পারি, যদি ভাষাটা যদি আমি পরিবর্তন করতে পারি, পরিবর্তন করে শিখি, তাহলে আমার মনের যে কথাগুলা, বাংলা ভাষার কথাগুলো আমি ট্রান্সলেট করে অন্য ভাষায় বলতে পারবো। তো মাতৃভাষাটা জানি, যার কারণে আমার অন্য ভাষাটায় আমাকে যথেষ্ট সহায়তা করছে। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপর দেখি, সমাজ বিজ্ঞান ক্লাসে শিক্ষার্থীরা শ্রেণীকক্ষের বক্তৃতার মূল ধারণাগুলিকে আয়ত্ত করে। আমাদের শিক্ষক মশাই যে ধারণাগুলা দিচ্ছেন, এগুলা খুব ভালোভাবে আয়ত্ত করছে ছাত্ররা, এবং বক্তৃতার গুরুত্বপূর্ণ দিকগুলির একটা তালিকা তারা তৈরি করছে। এই দক্ষতাগুলা কি নামে পরিচিত? শ্রবণ দক্ষতা, লিখন দক্ষতা, ধারণা সংক্রান্ত দক্ষতা না অধ্যয়ন দক্ষতা? 144। এটা কারেক্ট আনসার হচ্ছে, সে যে ধারণা আয়ত্ত করছে, এটা হচ্ছে তার অধ্যয়ন দক্ষতা বা স্টাডি স্কিল। সে কতটুকু পড়তে পারছে, তার কতটুকু অধ্যয়ন রয়েছে, তার সম্পূর্ণ দিকগুলোর সে তালিকা তৈরি করছে। শিখনের জন্য একটা ভাষা ভালোভাবে লিখতে গেলে নিচের কোন পদ্ধতিটা কার্যকরী? ইয়েস, ইয়েস ভাই। লিখনের পর্যায়ে, লিখনের যে ধাপ আছে, পর্যায়গুলাকে ক্রমান্বয়ে যদি সাজাই, তাহলে কি হবে? 145। অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছিল কিন্তু। প্রথমেই আমরা কি করব? ব্রেইনস্টর্মিং করব। প্রথমেই চিন্তা ভাবনার আলোড়ন করব। ইয়েস, সবটাই তো কিরকম খেচকা লাগছে, তাই না? তো এই ক্ষেত্রে আমরা বলে দিই কারেক্ট আনসার অপশন নাম্বার 3। প্রথমে আমরা চিন্তা ভাবনার আলোড়ন করব, তারপর অপরিহার্য বিষয়ের সংযোগীকরণ,
অর্থাৎ পয়েন্টগুলো লিখবো, কোন কোন পয়েন্ট, আমি পয়েন্টগুলো নোট ডাউন করব। তারপর আমি একটা রূপরেখা নির্মাণ করব, একটা আউটলাইন। তারপর আমি একটা খসড়া লিখবো বা ড্রাফট করব। তারপর আমি সেটাকে এডিটিং করব বা সম্পাদনা করব। তারপর তার ফাইনালাইজ করব বা চূড়ান্ত রূপ দেব। তার মানে অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট আনসার। যখনই কিছু লিখবো, লিখার ধাপগুলা কি কি? প্রথম ধাপ হচ্ছে ব্রেইনস্টর্মিং বা ব্রেইনে চিন্তা করা কি লিখবো। তারপর অপরিহার্য বিষয়ের সংযোগীকরণ, মানে কিছু কিছু পয়েন্ট আমি নোট ডাউন করব। কোন কোন পয়েন্টের উপর আমাকে লিখতে হবে, এই পয়েন্টগুলো প্রথমে আমি নোট ডাউন করে নেব। তারপর তার একটা রূপরেখা বা একটা আউটলাইন দিতে হবে, কি করে কি করতে হয় একটা ডিটেলস দিতে হবে। তারপর এই বিষয়ে একটা ড্রাফট আমি তৈরি করব, খসড়া। তারপর এটা আমি এডিটিং করব, যেখানে খসড়াতে হয়তো বা ভুল হতে পারে, তো ভুলটাকে আমি এডিটিং করব, এডিটিং করে কারেকশন করে ঠিক করব। তারপর এটাকে আমি চূড়ান্ত রূপ দেব। এটি শিক্ষামূলক ভাষা অথবা বিভিন্ন পাঠ্য বিষয়ের ক্ষেত্রে প্রয়োজনীয় ভাষার দক্ষতা বোঝায়। এটি কি? 146। এই দেখুন, এই দেখুন, এই দেখুন, এই দেখুন, বিআইসিএস এবং সিএএলপি। আমি যে আপনাদের একটি কথা যে বারবার বলি যে দেখুন স্যার, সিটেট পরীক্ষায় ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2 প্যাডাগজির মধ্যে কোনো পার্থক্য নাই। বারবার আমি আপনাদের বলি যে সিটেট পরীক্ষায় বাংলার ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ 1 এবং ল্যাঙ্গুয়েজ 2 ক্ষেত্রে কোনো পার্থক্য নাই। পেপার 1 এবং পেপার 2 এর মধ্যে কোনো পার্থক্য নাই। এখানে দেখুন বিআইসিএস এবং সিএএলপি এই টপিক থেকে প্রশ্ন আসছে, তাই না? তো আমরা এবারে যে পেপারটা সলভ করছি, এটা কোন পেপার একটু আপনাদের দেখিয়ে দিই, জাস্ট একটু সাথে থাকুন। প্রমাণ দেখাচ্ছি, প্রমাণ যদি আপনারা পান তে মজা পাবেন, তাই না? তো এটা দেখুন পেপার 2, সরি ল্যাঙ্গুয়েজ 2, ভাষা 2। পেপার 2 তো ঠিকই আছে, পেপার 2 এর এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ 2, তাই না? তো ল্যাঙ্গুয়েজ 2 এর এইমাত্র আমরা প্রশ্ন যেটা পেয়েছি, এটা হচ্ছে কি বিআইসিএস এবং সিএএলপি থেকে প্রশ্ন করেছে, তাই না? তো এবার এই যে এই সেম ইয়ারের সেম কোয়েশ্চনের ল্যাঙ্গুয়েজ 1 এ একটা প্রশ্ন এসেছিল, আপনাদেরকে দেখাতে চাই অ্যাজ এ প্রুফ হিসাবে। কোথায় ছিল? এই দেখুন 110। এখানেও দেখুন বিআইসিএস এবং সিএলপি থেকে প্রশ্ন আসছে। এই প্রশ্নটা কিন্তু ল্যাঙ্গুয়েজ 1, এই প্রশ্নটা ল্যাঙ্গুয়েজ 1। আর এখন যে দেখলাম এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ 2। কনসেপ্ট সেম, সেম কনসেপ্ট, শুধু প্রশ্নটা একটু ঘুরিয়ে করেছে। বলেছিলাম, আবার বলি, বিআইসিএস এবং সিএএলপির যেটা কনসেপ্ট যদি আমরা সংক্ষেপে বলি, তাহলে আমরা বলতে পারি যে যে সকল কথাবার্তা আমরা দৈনন্দিন জীবন যাপনে, আমি ঘুম থেকে উঠার পর জেনারেল ইনফর্মালি, ফর্মালি না ইনফর্মালি, আমি মায়ের সঙ্গে, বাবার সঙ্গে, বন্ধু বান্ধবের সঙ্গে যেরকম কথাবার্তা বলি, বা একটা দোকানে গিয়ে কোনো জিনিসপত্র কিনলাম, অর্থাৎ প্রত্যেক দিন আমি যত কথাবার্তা বলি না কেন, সবগুলা হচ্ছে বিআইসিএস। এক কথায় সবগুলো হচ্ছে বিআইসিএস। এবং পাঠ্যপুস্তক কেন্দ্রিক, পাঠ্য বই থেকে কোনো কিছু পড়া, আমার বা স্কুলে গিয়ে কোনো কিছু পড়া, পাঠ্য বইয়ে লেখা আছে কোনো কিছু পড়া, এগুলা হচ্ছে কি আমার সিএএলপি, কগনিটিভ একাডেমিক ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। এখানে বলেছে দিনের পর দিন মৌখিক যে সংযোগ সাধন করি, আমরা দিনের পর দিন যে কথাগুলা বলি, সেই কথাগুলা কি? এইমাত্র বললাম, সেগুলা কি স্যার? সেগুলো হচ্ছে বিআইসিএস। কনসেপ্টের ক্লাস আমি আরো ভালোভাবে দিয়েছি, আপনাদের দেখা না থাকলে অবশ্যই দেখে নিন, আমাদের অ্যাপে অলরেডি আপলোড করে দেওয়া আছে। যারা অ্যাপে জয়েন আছেন অবশ্যই আপনারা দেখে নিন। তো এবারে এই প্রশ্নটি যে দেখাতেছিলাম, দেখুন কথা প্রসঙ্গে কতগুলা কথা বলতে হয়, আপনারা তো বিশ্বাস করছেন না ভাই। এবার দেখুন সেম প্রশ্ন, তাই না? একটি শিক্ষামূলক ভাষার বা বিভিন্ন পাঠ্য বিষয়ের ক্ষেত্রে প্রয়োজনীয় ভাষার দক্ষতা, এই যে পাঠ্য বিষয়, পাঠ্য বিষয় বা শিক্ষামূলক প্রতিষ্ঠান বা স্কুলে গিয়ে আমরা পড়লাম, তো স্কুলে গিয়ে পড়া বা পাঠ্য বিষয়ের জন্য পড়া, এটা হচ্ছে কি সিএএলপি, কগনিটিভ একাডেমিক ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, ধারণা সংক্রান্ত শৈক্ষিক ভাষা যোগ্যতা। বা প্রত্যেক দিন আমি যে সকল ভাষা ব্যবহার করি, ঘরের কাজের জন্য বা আমার প্রয়োজনের তাগিদে আমি প্রত্যেকদিন যে সকল কথাবার্তা বলি, মৌখিক কথাবার্তা বলি, সবগুলা হচ্ছে বিআইসিএস, বেসিক ইন্টারপার্সোনাল কমিউনিকেশন স্কিল। এবার 147, ষষ্ঠম শ্রেণীর ছাত্র, তার নাম হচ্ছে এলাম। সে 4টা ভাষায় কথা বলতে পারে। ও মাই গড, 4টা ভাষায় কথা বলতে পারে, কন্নড়, মারাঠি, হিন্দি এবং ইংরেজি। খুব ভালো স্টুডেন্ট তো দেখছি ভাই, সে 4টা ভাষায় কথা বলতে পারে, বহুত বড়িয়া। সে যখন বাড়িতে বাবা মায়ের সাথে কথা বলে, তখন সে 4টি ভাষায় স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারে। আবার সে যখন স্কুলে, কিন্তু সে স্কুলে হিন্দি, কন্নড় এবং ইংরেজি ব্যবহার করে, কারণ তার বন্ধুদের এবং শিক্ষিকাদের এগুলি জানা রয়েছে। এই অভ্যাসকে কি বলা হয়? যখন একটা ছাত্র এক থেকে বেশি ভাষায় কথাবার্তা বলে, তখন সেটাকে কি বলা হয়?
ট্রান্সল্যাঙ্গুয়াল এবিলিটি, ভাষান্তরীকরণ যোগ্যতা। তার মধ্যে অনেকগুলা যোগ্যতা আছে, তাই না? অনেক ভাষা বলার মতো যোগ্যতা আছে। একটা প্রশ্ন দেখুন, এই সেম প্রশ্ন কিন্তু আমাদের আবার ল্যাঙ্গুয়েজ 1-এও ছিল। সেম প্রশ্ন ছিল। প্রশ্নটা কিভাবে ছিল আমি বলে দিই, আর দেখাচ্ছি না। তো প্রশ্নটা ছিল যে একজন ছাত্র, একজন শিক্ষক ক্লাসে তিনি ইংরেজি ভাষায় একটি গল্প পড়ালেন। তারপর তিনি বললেন যে তোমাদের যে ভাষাটা জানা আছে তোমরা ওই ভাষায় গল্পটাকে বলো, আবার ক্লাসে যে ভাষায় শিক্ষা দান হয় ওই ভাষায় বলো। তার মানে একটা জিনিস তিনি বিভিন্ন ভাষায় তাকে জ্ঞান দিতে চাইছেন এবং বিভিন্ন ভাষায় তিনি তাকে জিনিসটাকে আয়ত্ত করতে, রপ্ত করতে চাইছেন। এই যে বিভিন্ন ভাষায় যে করতে চাইছেন সেটা হচ্ছে কি ভাই, ভাষান্তরীকরণ যোগ্যতা বা ট্রান্সল্যাঙ্গুয়াল এবিলিটি, রাইট? যখন এরূপ একটা পরিস্থিতি আমাদের মধ্যে চলে আসবে যেখানে শিক্ষার্থীরা বিষয়ের উদ্দেশ্যের বিপরীতমুখী চিন্তা করে, যেখানে তাদের পুনরায় এটি বুঝার সুযোগ দেওয়া হয়, শিক্ষার্থীদের উন্নতির জন্য এই পদ্ধতির প্রচেষ্টাকে কি বলা হয়? যখন শিক্ষার্থীরা বিপরীতমুখী চিন্তা করে, বিপরীতমুখী মানে উল্টায়, ভালো বললে খারাপ বুঝে নেয়, উল্টা চিন্তা করে, বিপরীতমুখী চিন্তা করে এবং সেখানে তাদের পুনরায় এটি বুঝার সুযোগ করে দেওয়া হয়, এটাকে বলা হয় ক্রিটিক্যাল থিঙ্কিং বা জটিল সাক্ষরতা। 149 কারেক্ট আনসার কি হবে? অষ্টম শ্রেণীর একজন শিক্ষক 5টি ইংরেজি বাক্য সম্বন্ধিত একটি পাঠ 2বার পড়লেন। প্রশ্নটা আমরা ভালো করে পড়ি। অষ্টম শ্রেণীর একজন শিক্ষক তিনি কি করলেন, 5টা ইংরেজি বাক্য সমন্বিত একটি পাঠ 2বার পড়লেন এবং তার শিক্ষার্থীদের সেই পাঠটি মনোযোগ সহকারে শুনতে বললেন। তিনি একটা পাঠ পড়লেন এবং ছাত্রদের বললেন যে তোমরা খুব ভালো করে শোনো। তারপর তিনি পঠিত পাঠটির কাছাকাছি, একদম এক নয়, একটি পাঠ পুনরায় তৈরি করার জন্য 4 জনের একটি দলকে কাজ করতে বললেন। এই প্রক্রিয়াটিকে আমরা কি বলতে পারি? ইংরেজি বাক্য সম্বন্ধীয় একটি পাঠ তিনি 2বার পড়লেন এবং শিক্ষার্থীদের সেই পাঠটা মনে শুনতে বললেন এবং শোনার পর বললেন যে এই সেম টু সেম রিলেটেড তোমরা আবার আরেকটা গল্প তোমরা তৈরি করো বা আরেকটা গল্প তোমরা বলো। তো এটা আমরা যদি বলি, এটা অনুচ্ছেদ শ্রুতিলিখন হতে পারে, আবার সংঘবদ্ধ শ্রুতিলিখন হতে পারে, দুইটাই হতে পারে কারেক্ট আনসার। কালেক্টিভ প্যারাগ্রাফ ডিটেকশন কেন, অনুচ্ছেদ শ্রুতিলিখন কেন, মানে তিনি এই ধরনের আরেকটা অনুচ্ছেদ তিনি তাদের লিখতে দিচ্ছেন, সুতরাং এটা অনুচ্ছেদ শ্রুতিলিখন হতে পারে। আবার কালেক্টিভ সংঘবদ্ধ কেন, কারণ তিনি দলগতভাবে কাজ করতে দিয়েছেন, সুতরাং সেটা সংঘবদ্ধ হতে পারে। অফিসিয়াল আনসার কিন্তু এই দুটো আনসারই কারেক্ট দেওয়া হচ্ছে। লাস্ট প্রশ্ন দেখি, শিক্ষণের ফলাফল শিক্ষার্থীকে যোগ্য করে তোলার প্রচেষ্টা করে। শিক্ষণের ফলাফল শিক্ষার্থীকে যোগ্য করে তোলার প্রচেষ্টা করে সীমিত নিয়মাবলীর মধ্যে যোগ্যতা লাভে সফল হতে, সব দক্ষতার শিক্ষণের সামান্যতম স্তরে পৌঁছানোর সফল হতে, সীমিত নিয়মাবলীর মধ্যে ভাষাগত উপাদান গ্রহণের সফল হতে, সীমিত নিয়মাবলীর মধ্যে ব্যাকরণগত জ্ঞান অর্জনের সফল হতে। তো এটা কারেক্ট আনসার হবে, সে নিয়মাবলী কম থাকবে এবং যোগ্যতা লাভে যেন সফল হয়। শিক্ষণের ফলাফল মানে কি, লার্নিং আউটকাম। তো আমরা যে ছাত্রদের শেখাই, তো শেখানোর ক্ষেত্রে আমরা চাই যে নিয়মাবলী সবচেয়ে কম থাকুক, কিন্তু ছাত্ররা যেন যোগ্য মর্যাদা পায় বা সে যেন যোগ্যতা স্থান লাভ করে। আমি যা তাকে বোঝাতে চাইছি, জানাতে চাইছি, সেটা যেন তাকে আমি বোঝাতে পারি। ঠিক আছে ভাই, তো এই ছিল আজকের ক্লাস এবং এই সবগুলা ক্লাসের পিডিএফ, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন, মক টেস্ট সবগুলো আমাদের সহজগুরু অ্যাপে অলরেডি আপলোড করা আছে। আপনারা চাইলে সহজগুরু অ্যাপটা ডাউনলোড করে আপনারা দেখতে পারেন। ক্লিয়ার স্যার? অনেকগুলা পিডিএফ দেওয়া আছে, অনেকগুলা মক টেস্ট দেওয়া আছে, 50টারও বেশি প্র্যাকটিস সেট দেওয়া আছে আমাদের বাংলা ভাষার কোর্সে। তো আপনারা এই অ্যাপটা, সহজগুরু অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে আপনারা অবশ্যই দেখতে পারেন। ঠিক আছে? এবং প্রতিদিন এই ধরনের আপনারা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন ক্লাস পেয়ে যাবেন এবং কনসেপ্টের ক্লাস অলরেডি হয়ে গেছে, আপনারা আমাদের ক্লাসে দেখতে পাবেন এবং গ্রামারের ক্লাস অলরেডি হয়ে গেছে, আপনারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখলে পেয়ে যাবেন। এবং এখন আমরা কন্টিনিউ মার্জলি আমরা ক্লাসগুলো, ম্যারাথন ক্লাস এবং প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন কন্টিনিউয়াসলি চালাবো। সুতরাং চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে থাকুন পরবর্তীতে এই ধরনের ক্লাস পেতে।
ধন্যবাদ। জয় হিন্দ।